আচ্ছা, পার্টিসিপেন্টস এর মধ্যে যদি কারো কোয়েরি থাকে আপনারা চাইলে চ্যাট বক্সে জানাতে পারেন অথবা হ্যান্ড রেজ করতে পারেন। যদি আপনি ডিরেক্টলি কোয়েশ্চেন করতে চান, হ্যান্ড রেজ করলে আমরা আপনাকে স্যারের সাথে কথা বলার সুযোগ দিব যদি কারো প্রশ্ন থাকে। আচ্ছা, ইমরান হাসান নামে একজনকে দেখতে পাচ্ছি যিনি কোয়েরি করতে চান। আহ, হ্যাঁ, আপনি বলেন। আসসালামু আলাইকুম। প্রথমে আহাদ স্যারকে ধন্যবাদ জানাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আসলে আমি এখন মাস্টার্স করতেছি চায়নাতে, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি। তো আমার আপনার পাবলিকেশন ম্যান্ডেটরি, 1 ইয়ার পাবলিকেশন। হুম হুম হুম। এখন আমি আপনার আন্ডার গ্রাজুয়েটে IEEE আপনার একটা আমার ওই ছিল কনফারেন্স ছিল আর কি, যেটা আসলে ওই রাজবাড়ী পাই দিয়ে করা, মানে ট্রিপলি রিলেটেড আর কি। তো হুম। এখন আসলে আমার প্রফেসর সোশিয়াল ডিটেকশন নিয়ে কাজ করে, এবং এই কোভিড-19 আমি একটা কাজ করছিলাম আর কি, যেটা এখনো আন্ডার রিভিউতে আছে। এটা আমরা কিগন জার্নালে একটা সাবমিট করছি কোভিড-19 নিয়ে আর কি। তো এখন আমি বলতে চাচ্ছিলাম আর কি, বা আমি জানতে চাচ্ছি যে আমরা যদি বিভিন্ন ইমরান হাসান, ওনাকে মনে হয় নেটওয়ার্ক ইস্যুর কারণে পুরো ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। আপনার প্রশ্ন বিভিন্ন, মানে প্রশ্ন যখন শুরু করতে যাচ্ছেন তখনই কেটে গেছে আর কি। আপনি তাহলে টাইপ করুন। স্যার আমি জানতে চাচ্ছিলাম হ্যাঁ যে প্লিজ। আমি যদি বিভিন্ন ডোমেইনে কাজ করি বা বিভিন্ন এরিয়া নিয়ে কাজ করি, যেমন আমার একটা রিসার্চ ইন্টারেস্ট আছে, অথবা আমি যদি কয়েকটা রিসার্চ এরিয়াতে আমি কাজ করি, তখন সেটাতে আমার সমস্যা ক্রিয়েট করবে কিনা? আচ্ছা আচ্ছা, গুড। গুড কোয়েশ্চেন। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে যে আপনি যখন মাস্টার্স করছেন যার আন্ডারে, ওখানেই তো আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, ঠিক না? তার অধীনেই আপনাকে কাজ করতে হবে। সুতরাং সেটা হচ্ছে আপনার ১ম পয়েন্ট আরকি। নাম্বার 2 হচ্ছে যে আ উম আ বিভিন্ন ডোমেইনে কাজ করলে আপনার আ লস বলে কিছু নাই। কিন্তু পয়েন্ট হচ্ছে কেন আপনি বিভিন্ন ডোমেইনে কাজ করবেন? কারণ হচ্ছে যে আপনার দরকার হচ্ছে যে কোন একটা স্পেসিফিক এরিয়াতে মানে যতটুকু বেশি সম্ভব যোগ্যতা অর্জন করা যায় সেটা চেষ্টা করা। ফলে আপনি যখন ধরেন যে পিএইচডির জন্য কোথাও এপ্লাই করবেন বা আপনি যখন বা পোস্ট-ডক এর জন্য এপ্লাই করবেন বা কোন জবের জন্য এপ্লাই করবেন, ওরা যদি দেখে যে আপনার একটা ফোকাসড এরিয়াতে মাল্টিপল পাবলিকেশনস রয়েছে, সেটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখবে। কিন্তু আপনার যদি ধরেন ৪-৫ টা এরিয়াতে পেপার আছে, সেটাকে গুরুত্ব দেওয়ার সম্ভাবনা কম। খারাপ ভাববে না কখনোই। কিন্তু সেটা খুব বেশি কার্যকরী হবে না। হুম? কারণ হচ্ছে যে যেমন সিম্পল কথায় বলি যে আ মা ধরেন যে আপনি অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও যদি কোথাও এপ্লাই করেন এবং সেটা যদি রিসার্চ বেসড প্রতিষ্ঠান হয়, সাধারণত ভালো, ভালো মিড লেভেল ইউনিভার্সিটি সবগুলো রিসার্চটাকে নাম্বার 1 প্রায়োরিটি দেখে। ওরা দেখে না সিজিপিএ কত ছিল। কখনোই চায় না। কোথাও লেখাও থাকে না সিজিপিএ কত ছিল বা পজিশন কি ছিল। ওরা শুধু চায় রিসার্চের প্রোফাইল। তো ওখানে যদি দেখে যে আপনার ১০ টা পেপার আছে একটা সলিড অ্যাঙ্গেলে এবং যথেষ্ট পরিমাণ ভালো, ভালো জায়গায়, সেটাকে অসম্ভব গুরুত্ব দিয়ে দেখবে। আর কোথাও যদি ধরেন যে ওদের টিমের জন্য দরকার হচ্ছে খুব ডাইভার্সিফাইড কেউ, তখন হয়তো কাজে লাগবে। তবে এই অল্প বয়সে মাস্টার্স বিফোর পিএইচডি you don't need to think about too many different directions. Focus on one direction, স্পেশালি আপনি যেই লাইনে কাজ করতেছেন, যার আন্ডারে কাজ করতেন সেটাই সবচেয়ে উত্তম আরকি। এটা হলো পয়েন্ট আরকি। আর অতীতে যদি কিছু থেকে থাকে, ধরেন যে আমরা আন্ডারগ্রেডে করেছি অথবা অন্য সময় করেছি, সেগুলো কোনো সমস্যা নাই। আমার ধরেন যে আমার যে পেপার গুলো আছে, আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনিশন, কম্পিউটার ভিশন এই মেইন ফোকাস। কিন্তু এছাড়াও আমার বেশ কিছু কাজ আছে। কিন্তু আমি যদি কোথাও এপ্লাই করি, তাহলে ওরা কিন্তু আমাকে বলবে যে টপ 5 পেপার দাও, টপ 3 পেপারস দাও। প্রিন্ট করে দাও অথবা অ্যাটাচ করো। তা আমি যদি টপ 5 অ্যাটাচ করি, তাহলে আমাকে কিন্তু একদম ফোকাসড এরিয়াতে যেখান থেকে ধারণা করা যাবে যে আমি এই লাইনে গত কয়েক বছর ধরে একটা দক্ষতা অর্জন করার চেষ্টা করেছি। আমি যদি ৫ রকমের পেপার দেই, তাহলে ওরা ১ম এ আমাকে কিক দিবে আরকি। এটা হচ্ছে একটা এক্সাম্পল। এনিওয়ে, তো এটা ভ্যারি করতে পারে, বাট দিস ইস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড এন্ড নো। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আ উম আ সাঈদ চৌধুরী উনি লিখেছেন যে, "Is it wise to start research from second year?" তো আ আমি তো বলেছি যে আসলে আ উম সেকেন্ড ইয়ার থেকে রিসার্চ করা ঠিক না। ফার্স্ট এ সেকেন্ড ইয়ারে তো আমরা শিখি। থার্ড ইয়ারেও আমরা শিখি, ফোর্থ ইয়ারেও আমরা শিখি। কিন্তু থার্ড ইয়ার থেকে আপনি রিসার্চ করার জন্য যে স্কিল গুলা দরকার, সেটা ফোকাস হয়ে গেলে আপনি তো বুঝতে পারবেন যে কোন টাইপের সাবজেক্ট পড়ছেন, কোন এরিয়া গুলো পছন্দনীয়। তো আস্তে, আস্তে পড়ে সেলফ লার্নিং এর মতো। আর ফোর্থ ইয়ারে ওঠার পরে
যদি কোনো ইউনিভার্সিটিতে প্রজেক্ট অথবা থিসিস নাও থাকে, আপনি কোনো শিক্ষকের সাথে ইনভলভ হয়ে রিসার্চের দিকে যেতে পারেন, কারণ এটা দরকার। কারণ অনেকেই আছে যে 4th ইয়ার শেষ করে বিদেশে চলে যাবে অথবা হায়ার স্টাডিজ করার জন্য অ্যাপ্লাই করবে। তো ওইটার জন্য কিন্তু আপনার পাবলিকেশনস থাকাটা খুবই কার্যকরী হয়। কখনোই মাস্ট না, কিন্তু ওইটা যদি থাকে অবশ্যই এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। রিমেম্বার, একটা সময় পৃথিবীতে মানে শক্তিশালী ব্ল্যাকদেরকে নিয়ে গেছিল যাতে করে তারা আমেরিকা, ইউরোপকে ভেঙে চুরে রাস্তাঘাট তৈরি করে বা ডেভেলপ করতে পারে। এখন কিন্তু দীর্ঘদিন ধরে ন্যায় হচ্ছে যাদের ব্রেইন আছে। তো ব্রেইন বোঝার উপায়টা কি? ব্রেইন বোঝার উপায় কিন্তু সিজিপিএ না, কারণ সারা পৃথিবীতে সিজিপিএ এর প্যাটার্ন বিভিন্ন রকম। ঠিক আছে? সুতরাং নাম্বার 1 উপায় হচ্ছে যে যদি ভালো জায়গায় ভালো পাবলিকেশনস কারো থাকে, সেখান থেকে বোঝা যাবে যে তার নতুন কিছু চিন্তা করার ধারণা আছে কিনা। অনেক দেশই আছে আন্ডার গ্রাজুয়েটে খুব ভালো রিসার্চ করে না বা করায় না, এরকম ইউনিভার্সিটিও আছে। কিন্তু আপনারা জাপানে যদি তাকান তাহলে ওদের তো বললামই যে 100% হচ্ছে 4th ইয়ার ফুললি রিসার্চ, মানে কোনো কোর্স ওয়ার্কই নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই পিএইচডি স্টুডেন্টের মতো, পোস্টডকের মতো বা প্রফেসরদের মতো চেয়ার টেবিল নিয়ে বসে, বসে কাজ করতেছে। ব্যাপারটা হচ্ছে এরকম আরকি। এনিওয়ে, তো দেন হচ্ছে যে উম when is the high time আরেকটা প্রশ্ন ছিল যে to start researching in the undergraduate level, এটা তো উত্তর আমি বলে দিলাম। which is the better way to research thesis, personal or teamwork? আমি তো বলেছি যে টিমওয়ার্ক এর তো বিকল্পই নাই। এখন রিমেম্বার যে আসলে গবেষণার তো অনেক ডোমেইন আছে। ম্যাথমেটিক্যাল ব্যাপার যেগুলো পিওর, সেখানে সাধারণত 1 জন 2 জন মিলেই বা একজনই গভীরভাবে চিন্তা করে। এখন আমি যতটা ম্যাথে দক্ষ আরেকজন নাও হতে পারে, কিন্তু রিসার্চে তো অনেকগুলো মডিউল থাকে। প্রমাণ করা, লিখা, প্লাস হচ্ছে যে কাজে হেল্প করা, চিন্তায় হেল্প করা, ঠিক আছে? এবং প্রচুর ব্রেইনস্টর্মিং করা, লেগে থাকা। তো এইজন্য টিম ওয়ার্ক এর বিকল্প নাই। একা, একা করার কোনো প্রয়োজন নাই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে টিম ওয়ার্ক হচ্ছে মিনিমাম একজন সুপারভাইজার। এখন সুপারভাইজার কে হবে? মিনিমাম হচ্ছে যে যিনি একজন শিক্ষক অথবা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যার কিছুটা অভিজ্ঞতা আছে। স আ ওই শিক্ষক বা উনার কিন্তু ওই এক্সাক্ট ফিল্ডে অভিজ্ঞতা থাকতে হবে তা কিন্তু না। তাহলে পৃথিবীতে নতুন, নতুন কাজ হতো না। আমরা যে জাপানে যে ইউনিভার্সিটি, উনি হচ্ছেন অনেক বড় প্রফেসর, আ মা গ্লোবালি ওয়েল নোন। কিন্তু আমাদের ল্যাবেই 35 প্লাস রিসার্চার্স রয়েছে এবং আপনি দেখবেন যে প্রায় ১০ টা বিভিন্ন রকমের ডোমেইনে কাজ হচ্ছে। এমন ডোমেইনে কাজ হচ্ছে যেখানে সে জীবনেও কাজ করে নাই। নতুন একটা ফান্ড পেয়েছে বা হঠাৎ করে তার মাথায় আইডিয়া আসছে অথবা কোনো কোলাবোরেটর পেয়েছে, তখন একটা স্টুডেন্টকে সে কাজ দিছে। স্টুডেন্টের কাছ থেকে সে নিয়মিত শিখতেছে। ঘন্টার পর ঘন্টা ব্রেইনস্টর্মিং করে, কিন্তু এবং শেখার সাথে, সাথে সেও তার অভিজ্ঞতা দিয়ে ইমপ্রুভ করার চেষ্টা করতেছে। সো দিস ইস অলসো ভেরি ইম্পোর্টেন্ট। অনেকগুলো ৪ টা হ্যান্ড রেইজ আছে, কিন্তু যেহেতু যারা লিখেছে তাদের প্রশ্নের উত্তরগুলো আগে দেই। হাউ মাচ টাইম গেল? There are lots more open sources for learning AI, machine learning related work like Coursera and so on. আচ্ছা ঠিক আছে, দ্যাটস ফাইন। আরেকটা প্রাইভেট প্রশ্ন। স্যার, অনেক ভার্সিটির সুপারভাইজার ফোর্স করে যে হয়তো ভালো কাজ না হলেও পাবলিশ করতে। এইটা কি আমাদের জন্য কোনো ব্যাড ইফেক্ট পড়বে? আসলে হয় কি যে ব্যাড ইফেক্ট কোনটাই পড়বে না। যদি আপনি ফেক জার্নালে সাবমিট করেন, এটা ব্যাড ইফেক্ট পড়বে। কারণ হচ্ছে যে আমি জানবো যে আপনার কোনো স্ট্যান্ডার্ড নাই। ইউ ডু নট নো হোয়াট ইস দ্য মিনিমাম স্ট্যান্ডার্ড। সুতরাং আমি আপনাকে মানে দুর্বল বা খারাপ ভাববো। কিন্তু আপনি ধরেন যে IEEE টেকনিক্যাল কো-স্পন্সর যেসব কনফারেন্স বাংলাদেশে হয় বা অন্য দেশে হয়, সেগুলোর মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকে। সেগুলা যদি আপনি পাবলিশ করেন, তাহলে মিনিমাম ধরা হলো যে ঠিক আছে ওখানে করলেন। হ্যাঁ? কিন্তু সেগুলোতে লেভেল আছে। IEEE তো থাউজেন্ডস অফ কনফারেন্সেস পার ইয়ার করে বিভিন্ন ডোমেইনে। সুতরাং এটা একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট। তো আ এখন আমি হ্যান্ড রেইজ ২ টা নেই। এরপরে হচ্ছে যে আবার চ্যাট বক্স থেকে প্রশ্ন দিব। তো হ্যান্ড রেইজ বাঁধন দে, আপনি বলুন। স্যার, যেহেতু এই ফিল্ডে আমরা আসলে নিউ বা আমি একটু নিউ, তো আমি যদি একটা মডেল নিয়ে কাজ করতে চাই, সাপোজ ডিপ লার্নিং মডেল দ্যাট ক্যান ডিটেক্ট ফেসেস ইন দ্য লাইভ স্ট্রিম অর হিউম্যান ডিস্টেন্স ডিটেকশন, সামথিং লাইক দ্যাট। তো এগুলোর তো অনেক রিসোর্সেস আছে এবং এই মডেলগুলা নিয়ে অনেক ভালো ভালো রিসার্চ পেপারও আছে উইথ এক্সাক্টলি। ভালো ডাটা সেটস। তো এদিক দিয়ে যদি আমি এগিয়ে যাই, যাওয়াটা কি ভালো হবে না, মানে এজ এ স্টার্টার? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। ইনফ্যাক্ট আমাদের দেশে যারা ওই যে IEEE কনফারেন্স গুলাতে বা কম্পিউটার সায়েন্সের ডোমেইনে কাজ করে, তাদের মেজরিটি অফ দ্য ওয়ার্কস হচ্ছে এক্সিস্টিং GitHub অথবা অন্য জায়গা থেকে কোড যেগুলো পায় বা পাইথনের মাধ্যমে তারা ছোট্ট মানে একটা ট্রাই করে, ছোট্ট একটা ডাটা সেটে করে এবং আল্টিমেটলি এটা উত্তম না মোটেই।
কিন্তু এটা খারাপ না, এটা নেগেটিভ না, ইটস পজিটিভ, মোর দেন 0, বাট ইটস নট 5, ইটস নট 10, ইটস নট 20, ইটস নট 100। নাও পয়েন্ট হচ্ছে যে এটা আমাদের ছেলেপেলেরা করবে কিনা, তারা অবশ্যই করবে, কারণ যে কোনো রিসার্চারই এভাবে শুরু করে। কিন্তু আপনি যখন করবেন তখন মেক শিওর করবেন যেই ডোমেইন এক্স্যাক্টলি কাজ করছেন সেই ডোমেইনে অলরেডি কারা কারা কাজ করেছে, টপ কাজগুলো দেখবেন। টপের পরে তো সেকেন্ড লেভেল আছে, থার্ড লেভেল আছে, ফোর্থ লেভেল আছে। আপনি যদি 5টা লেয়ার কল্পনা করেন যে 5 হচ্ছে মিনিমাম লো লেভেল আর 1 হচ্ছে ম্যাক্সিমাম লেভেল, তাহলে ম্যাক্সিমাম লেভেল হচ্ছে IEEE ট্রানজাকশন পামি ফর এক্সাম্পল, অথবা CBPR কম্পিউটার ভিশনে, ঠিক আছে? ওখানে আপনি ওই কাজ ধরেন যে অল্প সময়ে সম্ভব না, তাহলে ওটা বাদ দেন। দ্বিতীয় টায়ারও বাদ দেন, ধরেন যে এশিয়ান কনফারেন্স এন্ড কম্পিউটার ভিশন অথবা LCVR বা এইসব জার্নাল গুলার যেগুলো স্ট্যান্ডার্ড ভালো জার্নাল। তাহলে আপনি থার্ড বা ফোর্থ লেভেলে আসেন, সেখানে দেখেন যে ওরা কি টাইপের মানে বাট স্ট্যান্ডার্ড পাবলিশার্স, জেনুইন পাবলিশার, জেনুইন জার্নাল বা স্ট্যান্ডার্ড কনফারেন্স, সেখানে আপনি দেখেন যে ওরা কি টাইপের ডাটা নিয়ে কাজ করেছে, মেথডটা কতটুকু করেছে, এবং আরেকটু চেষ্টা করবেন সেটা হলো যে মেথড যেটা করেছে সেখানে কোনো পরিবর্তন আনা যায় কিনা, শুধুমাত্র হাইপার প্যারামিটার চেঞ্জ নয়, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সব সময় যে আমি নতুন কিছু চেঞ্জ করব, যেমন আমার এক পরিচিত ছিল, তার ওয়াইফ ডাল রান্না করতো, যতবারই সে ডাল রান্না করে সব সময় সে ডালটাকে অন্যভাবে রান্না করে, ডালের সাথে অন্য কিছু দেয়, অন্য কিছু দেয়, অন্য কিছু দেয়। একদিন সে বিরক্ত হয়ে বলতেছিল যে গিন্নি, তুমি আমাকে নিয়ে এত এক্সপেরিমেন্ট করার দরকার নেই, আমি শুধু নরমাল যে ডাল, ঠিক আছে, শুধু নরমাল মুসুরির ডাল দিয়ে ভাত খেতে চাই, ঠিক আছে? এটা বলছে কারণ কি, কারণ হচ্ছে যে সে অনেক চেষ্টা করতেছে কিন্তু তার মুসুরির ডাল দিয়ে যে নরমাল ডাল সেটাও তো অনেক মজা, এবং সেটাই সে মিস করতেছে। অনেক সময় নতুন মেথডের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে এক্সিস্টিং মেথড ইউজ করেন, কারণ ডিপ লার্নিং এগুলাতে নতুন নতুন 2 দিন পর পর মেথড বের হবে না, অন্য ফিল্ডেও 2 দিন পর পর বের হয় না, কিছুটা স্লাইটলি ইমপ্রুভ হয়, কিন্তু আপনার ডেটা সেটের ওই যে একটু আগে যে স্যার বললেন যে ডেটা আন্ডারস্ট্যান্ডিং, ডোমেইন আন্ডারস্ট্যান্ডিং, ওইটা বোঝার পরে ওখানে এই মেথডটা কেন কাজ করতেছে, কেন ফেল করতেছে, কোন জায়গায় ফেল করতেছে, কিভাবে ফেল করতেছে, ঠিক আছে? এই পয়েন্ট গুলো যদি আপনি এক্সপ্লেইন করতে পারেন, হাইলাইট করতে পারেন এবং দেখাতে পারেন ভেঙে ভেঙে ডেটা ভিজুয়ালাইজেশন করে, হ্যাঁ, এবং চেষ্টা করবেন যে এআইটাকে আরেকটু বেশি ইন্টারপ্রিটেবল করা যায় কিনা, এক্সপ্লেনেবল এআই এই কনসেপ্টে আগাতে পারেন কিনা, তাহলে দেখা যাবে যে খুব ভালো কাজ হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি সবাইকে যেটা বলি, টপিক যেহেতু আজকে আমাদের তো আলোচনার বিষয় টপিক না, কিন্তু এরপর বলে ফেলি যে কম্পিউটার ভিশনের কিছু ডোমেইন বা ইমেজ প্রসেসিং এর কিছু ডোমেইন বা এআই মেশিন লার্নিং এর কিছু ডোমেইন অসম্ভব ম্যাচিউরড হয়ে গেছে, ওইসব জায়গায় টাচ করলে আপনি জীবনেও কিছু করতে পারবেন না। তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে যে সেই ডোমেইন, সেই ডাটা সেট যেখানে খুব কম কাজ হয়েছে, খুব কম রিসার্চ গ্রুপ রয়েছে, বা আনএক্সপ্লোরড ডোমেইন। যেমন ধরেন যে মেরিন ওয়ার্ল্ড এ নিয়ে যদি কাজ করেন, আপনি যদি ধরেন যে বন জঙ্গলে পশু পাখির মুভমেন্ট নিয়ে কাজের চিন্তা করেন, ঠিক আছে? মানুষের ফেসের পরিবর্তে আপনি যদি মনে করেন যে পশু পাখির ফেস ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে তাদের ইমেজ কালেক্ট করে আপনি পাখি, কত রকমের পাখি আছে সেটা ডিটারমাইন করার জন্য করেন, দেখেন যে এই লাইনে খুব কম কাজ আছে, ঠিক আছে? যেমন আমি একটা পেপার, আমি সায়েন্টিফিক রিপোর্টস নেচার জার্নালের একজন অ্যাসোসিয়েট বা এডিটোরিয়াল বোর্ড মেম্বার, তো আমাকে একটা পেপার দায়িত্ব দিল যে এটা হ্যান্ডেল করার জন্য। ইরান থেকে একটা পেপার করেছে, তারা যেটা করেছে বিভিন্ন রকম বিষাক্ত সাপকে ক্লাসিফাই করার জন্য, কিন্তু তারা মেথড কিন্তু এক্সিস্টিং ডিপ লার্নিং মেশিন লার্নিং দিয়েই করেছে, কিন্তু যেহেতু ডোমেইনটা টোটালি ডিফারেন্ট, সুতরাং ওই জায়গায় দেখা গেছে পেপারটা এখনো বেঁচে আছে, ঠিক আছে? কিন্তু এটা যদি ধরেন যে নরমাল অবজেক্ট রিকগনিশনের ডোমেইন হতো, তাহলে আমরা জানি যে অবজেক্ট রিকগনিশন কম্পিউটার ভিশনে কি পরিমাণ এক্সপ্লোর করেছে, তাই না? সো এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। এনিওয়ে, ইফ উই নিড টু ডিসকাস ফার্দার ইন ফিউচার, আমরা প্রয়োজনে মানে অনলাইনে কখনো সময় করে আমরা ব্রেইনস্টর্মিং করতে পারি, সমস্যা নাই। এরপরে আমি থ্যাংক ইউ স্যার। মাহিলি আহমেদ, ওয়েলকাম। আসসালামু আলাইকুম আহাদ স্যার, আমি মাহিলা আহমেদ বলছিলাম। স্যার, আমি আসলে রিসার্চ সেক্টরে একটা কনসেপ্ট, মানে একটা ক্লিয়ার একটা কনসেপ্ট জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে স্যার, ফর এক্সাম্পল আমি নতুন একটা কাজ করছি, সেটা হতে পারে মেশিন লার্নিং নিয়ে। সো সেই কাজটা করার আগে আমি 5টা পেপার পড়েছি জাস্ট ধারণা নেওয়ার জন্য যে আমার কাজটা কোন দিকে যাবে। এখন স্যার আমি চাচ্ছি যে আমি যে কাজটা করছি সেটা 5টা পেপার থেকে বেটার একটা রেজাল্ট শো করবে। স্যার এই কম্পারিজনটা দেখানোর জন্য কি স্যার আমার সেই 5টা পেপারের মেথডটা কোডিং করে ইমপ্লিমেন্ট করতে হবে কিনা, স্যার এটা আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম। ওকে, গুড কোশ্চেন। নাও নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে আপনি যখন কম্পেয়ার করবেন, ওই যে আমরা একটা ছবি দেখি না যে বানর, জিরাফ, এরপর মাছ, হাতি, এরপরে হচ্ছে মাছ, কে গাছ থেকে লাফ দিতে পারবে,
এরকম একটা কম্পেয়ারটা সেম প্ল্যাটফর্মটা ইম্পর্টেন্ট। নাও পয়েন্ট হচ্ছে সেম প্ল্যাটফর্ম বলতে আমরা বুঝাচ্ছি যে আমি সেম ডাটা সেটে দেখবো, অর্থাৎ যে ডাটা সেট এ, এই ডাটা সেটে এই 5টা মেথড আমারটা সহ কেমন পারফর্ম করে। নাও যদি ওই পেপারগুলো ওই ডাটা সেট ফুললি ব্যবহার করে থাকে অলরেডি এবং তাদের রেজাল্টটা দেয়া থাকে, তাহলে আপনি রেফারেন্স দিয়ে বলতে পারেন যে এই ডাটা সেট এতে ওই পেপারটা এত % রেজাল্ট পেয়েছে। এখন যাদের মেথড আপনার নাই, সেখানে তো আপনাকে মানে ওরা রান করে নাই, তাই সেখানে তো আপনাকে অবশ্যই ওদের কোড রান করতে হবে, অথবা ওদের কাছে কোড চাইতে হবে, অথবা গিটহাবে দেয়া থাকলে আপনি নিয়ে আপনি ওই নতুন ডাটা সেটে রান করে দেখলেন। কিন্তু আমি এরকম পেপার বাংলাদেশের কনফারেন্স গুলোতে পেয়েছি অনেকগুলো মানে অনেকগুলো। খুবই দুঃখজনক যে আমাদের শিক্ষকরা এগুলো গাইড করে নাই। তারা ছেড়ে দিয়েছে, তাদের ছেলেপেলেরা পাবলিশ করেছে, তাকে টেবিল দিয়েছে। সেই টেবিলের মধ্যে আপনি দিয়েছেন মেথড A B C D E এবং আমার মেথড, প্রপোজ মেথড। আপনি বলেন আপনারটা হচ্ছে 90% আর বাকিগুলা হচ্ছে কম দেখালেন। কিন্তু এখানে জঘন্য মিস্টেক যেটা হইছে যে বাকিরা করেছে বিভিন্ন ডাটা সেটে, আর আপনারটা হচ্ছে ডাটা সেটে। তাহলে তো হলো না। আপনাকে দেখাইতে হবে পিচ্চি ডাটা সেটে যদি করেন, তাহলে এই পিচ্চি ডাটা সেটে অথবা নতুন ডাটা সেটে বাকি মেথড গুলা যেহেতু কখনো রান করে নাই, প্রত্যেকটা রান করে তাদের রেজাল্টটা দেখাতে হবে। ভিন্ন ডাটা সেটে যদি আপনি রেজাল্ট দেখান, তাহলে তো এটা কম্পেয়ার হলো না, তাই না? এই হচ্ছে বিষয়। কাচ্চি বিরিয়ানির সাথে তো আমি নিশ্চয়ই পান্তা ভাতের তুলনা করব না। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা করতে হবে। যদি করা না যায়, যেটা অনেক ক্ষেত্রে সম্ভব হবে না, যে ডাটা সেটটা ওরা যেটা করেছে সেটা আপনিও পাচ্ছেন না। আবার ওদের মেথডটা ইমপ্লিমেন্ট করার মতো আপনার ক্লারিফিকেশন আসতেছে না, বা ওদের কাছ থেকে সহযোগিতা পান নাই, অথবা মেথড বুঝে ইমপ্লিমেন্ট করতে পারতেছে না, তখন ডিসকাশন কনক্লুশনস এর আগে যে সেকশন থাকবে সেই ডিসকাশনে আপনি আলোচনা করতে পারেন, কোন টেবিল নয়, আলোচনা করে বলতে পারেন ওরা ওই ডাটা সেটে করেছে কিন্তু ওই ডাটা সেটটা আমাদের কাছে অ্যাভেলেবল না, কিন্তু ডাটা সেটের ওইটার প্যাটার্ন এরকম, আমাদেরটা এরকম, এবং ওরা এরকম রেজাল্ট পেয়েছে, তা আমরা মনে করছি যে এই কারণে আমাদেরটা ওই ডাটা সেটও ভালো কাজ করার কথা ছিল, বা সম্ভাবনা আছে, এই টাইপের। তখন যেটা হয়, রিভিউয়ার বড় জার্নাল হলে কিক মেরে দিবে, কিন্তু মানে মোটামুটি অবস্থা হলে বা কনফারেন্স হলে তখন তারা দেখবে তাদের জাজমেন্ট অনুসারে যে আপনার ডিসকাশনসটা কিছুটা ভ্যালিড বা কিছুটা লজিক্যাল। এই লজিক্যালটা যেহেতু একটা নতুন চিন্তার খোরাক করছে, এই জন্য পেপারটা অ্যাকসেপ্ট হতে পারে। সুতরাং নট নেসেসারিলি যে নতুন কিছু হলে, সুন্দর ঘ্রাণ আসলেই খাবার সুস্বাদু হচ্ছে তা না, ঠিক আছে? এটার অনেক ক্রাইটেরিয়া থাকে। তো এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার যাই থাকে সেটা অসম্ভব সুন্দরভাবে পরিবেশনা করতে হবে। আমরা আপনার বাসায় গেলাম খাওয়ানোর জন্য, খাবার যাই থাকে তা যদি সুন্দরভাবে পরিবেশনা করা হয়, তাহলে কিন্তু প্রথম লুকে খাবারের প্রতি একটা আগ্রহ তৈরি হয়। যে কারণে অনেক আমি জানি না আপনি রাস্তাঘাটে খান কিনা, কিন্তু অনেক মেয়ে আছে যাদেরকে রাস্তাঘাটে নরমাল রেস্টুরেন্ট বা টোকানে ঢুকানো যায় না। ঠিক আছে? কারণ তারা ওইসব জায়গায় পরিবেশ দেখে ওখানে যাবোই না, খাবোই না, খাবার কি হবে? এই হচ্ছে বিষয়। কিন্তু তার মানে এই না যে খুব হাই-ফাই রেস্টুরেন্ট বা চাইনিজ রেস্টুরেন্ট গুলা যে আমাদের যে খাওয়ায় সেগুলো ভালো মানের খাবার বা ভিতরের পরিবেশ ভালো। তো এইটা হচ্ছে বিষয় আরকি, যে whatever you do, try to explain as much as possible. তো পেপার রাইটিং নিয়ে আমার কিছু লেকচার আছে, আমার ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন ইউটিউবে। তো ওগুলা দেখতে পারেন। এরপরে যদি ফার্দার কারো কোশ্চেন থাকে, we can discuss in the future. তারপরে স্বাধীন ঘোষ, আপনি বলুন। স্বাধীন, আপনার নেটওয়ার্ক মনে হয় দুর্বল। আপনি কি কাইন্ডলি টাইপ করবেন কষ্ট করে? বাংলা ইংরেজি মিলিয়ে টাইপ করেন, কোনো সমস্যা নেই। টাইপ করাটা আচ্ছা হ্যাঁ, বলেন, তাহলে এখন শোনা যাচ্ছে। স্যার, আমি রিসার্চের ক্ষেত্রে একজন বিগিনার। এখন আমরা বন্ধুরা মিলে যাচ্ছি পেপার পাবলিকেশন করতে, কোভিড এর জন্য ল্যাবে কাজ করাটা সম্ভব হয়ে উঠছে না। তো আমরা অনেকে বলছে যে রিভিউ পেপার লিখতে। এখন প্রথম রিসার্চের প্রথম ক্ষেত্রে ল্যাবে কাজ না করে রিভিউ পেপার লেখাটা কতটা যুক্তিযুক্ত হবে? ভেরি গুড কোয়েশ্চেন। আমি যেটা পার্সোনালি মনে করি, যে যেই ডোমেইনে আপনার নলেজই নাই, যেই ডোমেইনে আপনি কাজই তেমন করেন নাই, সেখানে আপনি রিভিউ পেপার লিখবেন কিভাবে? কারণ হচ্ছে রিভিউ পেপার মানে হচ্ছে যে কোনো একটা ডোমেইনে যতগুলো ভালো কাজ এবং মিড লেভেলে কাজ আছে সবগুলোকে অ্যানালাইটিক্যাল ওয়েতে সামারাইজ করা, গ্রুপিং বা ক্লাস্টারিং করা,
দেন তাদের ভালো পয়েন্টস মন্দ পয়েন্টস গুলো হাইলাইট করা, এইভাবে করে করে করা হয়। এখন আপনি যদি ওই ডোমেইনের কোনো নলেজ না থাকে তাহলে তো এটা ইম্পসিবল। হতে পারতো যদি ওই ডোমেইনে আপনার সাথে একজন সুপারভাইজার বা ২ জন কেউ থাকে যারা ওই ডোমেইনে মোটামুটি এক্সপার্টস, অথবা তারা কম বেশি জানেন। তখন তারা প্রতিটা স্টেপে স্টেপে ইয়াং রিসার্চারদেরকে হতে পারে ওই যে লিটারেচার রিভিউ করানোর জন্য তখন তাদের বলা হয় যে ঠিক আছে তোমরা পরে এটা সামারাইজ করো, এটা প্রেজেন্ট করো, এটা কম্পেয়ার করো, এই টাইপের করে করে শেখার জন্য ওইভাবে হতে পারে। কিন্তু যদি কেউ টার্গেটই নেয় শুরুতে যে চলো একটা রিভিউ পেপার লিখি এবং পোলাপাইন মিলে উইদাউট এনি গুড সুপারভাইজার যার নলেজ বেসড আছে, তাহলে দেখা যাবে এটা খুব নিম্নমানের হবে, অথবা সাধারণত নিম্নমানের হবে। ভালো মানের হতেই পারে, পৃথিবীতে অনেক কিছুই ব্যতিক্রম থাকতে পারে। তো ওইটা আদর্শিক না আর কি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে রিভিউ পেপার কিন্তু কখনোই আপনারা ওই যে 10-15 পেজ লিখে কোনো একটা জায়গায় সাবমিট করবেন, ওইটা কিন্তু ভালো হবে না কখনোই। সাধারণত জেনুইন ভালো সার্ভে বা রিভিউ পেপার গুলো টপ জার্নাল গুলোতে এবং টপ কনফারেন্সেও কখনো কখনো পাবলিশ করে। তো কিন্তু সেগুলো সেই লেভেলের ইন ডেপথ অ্যানালাইসিস সহ লেখা থাকতে হবে এবং চেষ্টা করবেন যদি সেরকমই অবস্থা হয়। এখন আপনি যে ডোমেইনে কাজ করেন সেই ডোমেইনে যদি বাসায় বসে কাজ করা না যায়, আপনি তাহলে কাজ করুন, ম্যাথমেটিক্স শিখুন। আমি জানি না কোন ফিল্ডের, কেমিস্ট্রি হলে ভিন্ন কথা, কিন্তু যদি আপনি সিএসসি ট্রিপল হন তাহলে আপনি আমাদের তো আমি এতটুকু বলি, অনেকে আছে যে স্যার আমি এই ডোমেইনে কাজ করছি আর অন্য ডোমেইনে যাবো কিভাবে। রিমেম্বার, যারা মাস্টার্স করে দেন আরেকটা টপিকে পিএইচডি করে, পিএইচডি করার পরে পোস্টডক কাছাকাছি টপিকেই থাকে। কিন্তু যখন একজন প্রফেসর, ওই যে বললাম যে সে যখন প্রফেসর ফান্ডিং এর উপর ডিপেন্ড করে সে টপিক সুইচ করে করে নতুন নতুন টপিকে কাজ করে। সুতরাং এমন না যে আপনাকে মানে একটা টপিকে কাজ করেছে কিন্তু ডোমেইন যাতে জাম্প করে টু মাচ চেঞ্জ না হয়, সেটা একটা পয়েন্ট। তো এগেইন সার্ভে পেপার বা রিভিউ পেপার একদম বাচ্চাদের জন্য লেখা উচিত না, এটা হলো প্রথম পয়েন্ট। নাম্বার 2, তাদেরকে লেখানো উচিত না। যদি না দেখা যায় যে আমি একজন সুপারভাইজার, আমার সাথে 3 জন কাজ করতেছে, কিন্তু দেখলাম যে 3 জন এতই কুলাঙ্গার যে তাদেরকে দিয়ে কোনো রকমের আইডিয়া, কোনো কাজ করা, কোনো কিছু করানো যাচ্ছে না। তো হোয়াট দ্য হেল আই ক্যান ডু দেন? তখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ঠিক আছে, তোরা এট লিস্ট তোদের ব্রেইনে বুঝার জন্য, শিখার জন্য, জানার জন্য এই পেপারগুলো পড়ো, এগুলো সামারাইজ করে প্রেজেন্ট করো। তখন দেখা যদি যায় যে তারা অসম্ভব ভালো করে এনালাইসিস করতে পারে। একেকজনের অ্যাবিলিটি একেক রকম। ঠিক আছে? এবং এমনভাবে করলো তখন হয়তো তাকে দিয়ে আরো করিয়ে করিয়ে টপ 100 টা পেপারের উপর যদি কোনো সার্ভে বা সামারি করা যায়, তখন হয়তো কেউ করতে পারে। কিন্তু ওইটা নাম্বার 1 টার্গেট না। নাম্বার 1 টার্গেট হচ্ছে তাকে দিয়ে, কারণ তরুণ মনের মধ্যে অনেক নতুন ধারণা, চেতনা চলে আসে এবং সাহস আসে, তারা চিন্তা করতে পারে। মানুষ যত বড় হয় তত বেশি তাদের সেই ক্ষমতা দুর্বল হয়ে যায়। সুতরাং এই পয়েন্টটা আরকি মাথায় রাখতে হবে। তো এটাই হচ্ছে পয়েন্ট আরকি। এনি আদার, আমি জানি না কে আমাকে কল দিচ্ছে। আমি এখন বন্ধ করতেছি। ওকে, অলরাইট। সো আমার মনে হয় প্রশ্ন বুঝে গেছেন। মানে উত্তর বুঝে গেছেন। এখন যদি ফার্দার কিছু থাকে। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, প্লিজ তাড়াতাড়ি। হুম। সেটা কোন ওয়েতে বেশি সুপারভাইজার ছাড়া নিজেরা কিভাবে টপিক সিলেকশন করব? আচ্ছা, এখন যেটা সেটা হলো গিয়ে যে আম খুবই ডিফিকাল্ট কোয়েশ্চেন। কারণ হচ্ছে কি যে আ নিজেরা কিভাবে, এখন আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমি এরকম প্রচুর পেয়েছি যে ইয়াং ছেলেপেলেরা তাদের নিজেদের মতো করে আ উম আ পেপার একটা কাজ করেছে। করার পরে সেই পেপারটা সাবমিট করেছে। এবং যেহেতু আমি বললাম যে মোর দ্যান 10 ইয়ার্স আমি এগুলোর সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। বছরে আমি মনে হয় বাংলাদেশী ছেলেমেয়েদের পেপার মোর দ্যান থাউজেন্ডস আমি ওপেন করি পিডিএফ এবং টপ টু বটম গো থ্রু করি। পুরাটা রিড করতে সবগুলা করা সম্ভব হয় না। আমি দেখেছি অনেক ক্ষেত্রে যে শুধুমাত্র ছেলেপেলেরা কাজ করেছে। হ্যাঁ? কোন সুপারভাইজার ছিল না। আবার অনেক ক্ষেত্রে এটাও সত্য যে ছেলেপেলেরা অভিযোগ করবে যে সুপারভাইজার তো নাম কস্তে ছিল, সে তো জীবনে সময় দেয় নাই, ব্রেইনস্টর্মিং করে নাই। সুপারভাইজারকে জিজ্ঞেস করলে সুপারভাইজার বলল যে কুলাঙ্গার পোলাপাইন, ডাকলেও আসে না, খুঁজে পাওয়া যায় না। এই যে একটা ডাইলেমা, এটা তো আছে। এটা করতে হবে ২ পাশ থেকেই। তো এখন পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে যে সুপারভাইজার ছাড়া কাজ করার বড় সমস্যা হচ্ছে যে যেহেতু আপনার অভিজ্ঞতা নাই। ফলে আপনি যখন একটা কাজ করবেন, কখনো দেখা যাবে যে এমন একটা রং ডিরেকশন এ পরিশ্রম করতেছেন যেটা আসলে মানে কোন কাজের না। টোটালি নাল এন্ড ভয়েড হয়ে যাচ্ছে। দিস ইস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেমন বাংলা নিয়ে কাজ করে। বাংলাদেশে অনেকেই আছে। হ্যাঁ? ভেরি গুড। তো বাংলা নিয়ে কাজ করে যখন ওরা একটা ডাটা সেট তৈরি করে।
অথবা কেউ ধরেন যে এল্ডারলি পিপল নিয়ে কাজ করে, অথবা হেলথ কেয়ারের ডাটা নিয়ে কাজ করে, তো ডাটা কালেক্ট করে এই করে সেই করে। যেমন আমারই একটা গ্রুপ, তারা ব্লাইন্ডদের নিয়ে কাজ করেছে। তো কাজ করার সময় তারা ব্লাইন্ডদের কোনো পারমিশন নেয় নাই। যখন ডাটা নেয় সেই ডাটাগুলোর ক্ষেত্রে কপিরাইটের ব্যাপার, কোনো লিগ্যাল ব্যাপার, উপরওয়ালার কোনো অথরিটির পারমিশন এগুলো নেয় নাই। শুধুমাত্র এতটুকুর কারণেই দেখা যাচ্ছে এই পেপারটা কোনো ভালো জায়গায় পাবলিশ হবে না। বা এই ডাটা সেটটা এত কষ্ট করে করা, এই ডাটা সেটটা কাউকে শেয়ারও করতে পারবে না বিকজ অফ ভায়োলেশন অফ কপিরাইট অথবা ইথিক্যাল ইস্যুস এন্ড সো অন সো ফোর্থ। সো এই ব্যাপারগুলো থাকে। নাম্বার 2, আপনি ধরেন যে নতুন একটা যে কোনো কাজ করলে তো আমরা ডাটা সেটে অনেক সময় বানাতে হয়, দরকার পড়ে। কিন্তু আপনার যদি সুপারভাইজার থাকে, সে বলবে যে তুমি তো এই ডাটা সেট বানানোর প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে এই লাইনে এই ডাটা সেট আছে, তখন তুমি সেই ডাটা সেট ব্যবহার করে করতে পারো। তো হোয়াই ডু ইউ নিড এ নিউ ডাটা সেট? তো এই পয়েন্ট গুলোও কিন্তু মানে ইম্পর্টেন্ট। সো তো এই হচ্ছে বিষয় আর কি। তো আমার মনে হয় যে ইউ ট্রাই টু ফাইন্ড। এরপরেও বলি, যদি আপনার টিমের বা আপনারা কয়েকজনের যথেষ্ট পরিমাণ আগ্রহ থাকে কিন্তু সত্যিকার অর্থে কাউকে পাচ্ছেন না, তখন আপনারা সিনিয়র যারা ভালো কাজ করেছে তাদের সাথে কিছুটা আলাপ করেন, ভালো মতো পড়েন। প্রয়োজনে একটা সুন্দর পাওয়ার পয়েন্ট তৈরি করেন, যে প্ল্যানিংটা করেন। আজকে যেগুলো বললাম তার আলোকে কিছুটা প্ল্যানিং করে একটা গোল, একটা পরিকল্পনা খাড়া করেন। করে তখনও তো কোনো শিক্ষকের সাথে কথা বললে সে হয়তো তখন আপনার প্রতি আগ্রহ তৈরি হবে। এরপরও যদি কাউকে না পান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সুপারভাইজার হব না এবং আমি পার্ট হব না, কিন্তু আমি হতে পারে আধা ঘন্টা ব্রেইনস্টর্মিং এর জন্য আমি সময় দিতে পারবো। কিন্তু সেটা আমি চাইবো তখনই যখন ইউ আর অলরেডি এ রিজনেবলি প্রিপেয়ার্ড। কিন্তু আমি আবারও বলছি, আমি সুপারভাইজার হব না বা আমি কো-অথর বা এগুলোর সাথে যাব না। কিন্তু আমি সর্বোচ্চ এটা করতে পারি যে আমি আধা ঘন্টা সময় দিয়ে কিছু কমেন্ট করতে পারলাম। সেটা যদি আমার পক্ষে সম্ভব হয় সেটা আমি করব। আই হেল্প মেনি পিপল। সুতরাং এটা ডিফিকাল্ট অনেক সময় টাইম ম্যানেজ করা। বাট স্টিল ইফ ইউ আর মানে ট্রাইং, আই উইল ট্রাই টু হেল্প অ্যাজ এ বাংলাদেশী। এই হচ্ছে আমার মানে কথা। কিন্তু আমি আশা করি যে আপনি ম্যানেজ করতে পারবেন। তো তো এই হচ্ছে কথা। এরপরে দেখি আরো কয়েকজনের, আমরা শেষ করে ফেলবো। আমারও ক্লান্ত লাগতেছে, এখানে কয়টা বাজে জানি না। বাট লাস্ট কোয়েশ্চেন ফ্রম হ্যান্ড রেইজ, ফারুক হোসেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল হলো যে স্যার আমি এখন রিসার্চ পেপার পড়া শুরু করছি, আমি একেবারে নতুন। তো আমার স্যার এক্সেলেন্ট। প্রবলেমটা হচ্ছে যে স্যার আমি রিসার্চ পেপার পড়তে পড়তে আমার প্রচুর সময় যায়, আমি আসলে অনেক সময় পড়ি কিন্তু বুঝি না। এখন আমি হ্যাঁ, ভাবতেছি যে আসলে একটা রিসার্চ পেপার পড়ার ক্ষেত্রে আমি কতটুকু সময় দেওয়া উচিত। আমি স্যার প্রায় 3 মাস শুধু কি বলে এখনো মানে শিখতেছি কিন্তু আমার কোনো আউটপুট পাইতেছি না, মানে মাঝে মাঝে ভয় লাগে যে আসলে সময়টা কি ওয়েস্টে যাচ্ছে কিনা। ভেরি গুড কোয়েশ্চেন। নাম্বার 1 হচ্ছে যে আপনি 3 মাস ধরে পড়ছেন যদি বলেন, তাহলে আমি হিসাব করব যে একজন রিসার্চার মিনিমাম 10 ঘন্টা, আর উন্নত বিশ্ব হলে 12-14 ঘন্টা সে পড়ে পার ডে, 7 ডেজ এ উইক। তা আমি যদি সেই হিসাব করি যে আপনি 70 ঘন্টা পার উইক যদি পড়েন, এইটাকে 3 মাস যদি আপনি মাল্টিপ্লাই করেন, তাহলে সেটা আমি ধরবো যে আপনি 3 মাস করেছেন। আমি অনেক স্টুডেন্ট পেয়েছি, আমরা একসময় স্টুডেন্ট ছিলাম। স্যার বলে, "এই তোমাকে দেখি না স্যার, আমি তো ওইটা স্যার 1 মাস বা 2 সপ্তাহ ধরে পড়তেছি।" আসলে 2 সপ্তাহে আমি হয়তো 2 ঘন্টা পড়েছি বা 4 ঘন্টা পড়েছি বা 4 মিনিট পড়েছি। তো এটা মাথায় রাখতে হবে যে when we say যে আমি 5 দিন ধরে পড়েছি। 5 দিন মানে হচ্ছে ফুল টাইম 8 ঘন্টা থেকে 10 ঘন্টা। আর রিসার্চারদের জন্য সেটা 12-14 ঘন্টা ধরতে হয়। ঠিক আছে? তো আমি যদি মিনিমাম 8 ঘন্টা ধরি, তাহলে 5 8 40 ঘন্টা মানে 1 উইক। আর রিসার্চারদের জন্য আসলে স্যাটারডে সানডে বলে কিছু নাই। প্রতিদিনই পরিশ্রম। সেই হিসাবে আপনার 3 মাস যদি হয়ে থাকে, তাহলে বুঝবো যে ইউ হ্যাভ ডান ভেরি গুড জব, নাম্বার 1। নাম্বার 2, আপনার প্ল্যান যদি থাকে 1 বছরের মধ্যে টাইম আছে, ওর মধ্যে রিসার্চ শেষ করতে হবে বা 6 মাসের মধ্যে করতে হবে বা 2 বছরের মধ্যে করতে হবে। সেই অনুসারে আপনার মানে রিসার্চের টপিকের জন্য এবং পেপার পড়ার জন্য, এগুলোর জন্য আপনি সর্বোচ্চ 20% বা 30% সময় নিতে পারেন। একটা পয়েন্ট বলি। আমার পরিচিত মানে আমার ডিপার্টমেন্টেরই বড় ভাই, আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম, উনি আমার রুমমেট ছিলেন একসময়। তা মনির ভাই, ডক্টর মনির, উনি ইউনিভার্সিটি নিউ সাউথ ওয়েলসে পিএইচডি করতেন। তো আমি তখন জাস্ট গেলাম। তো মনির ভাই আমাকে বলতেছিলেন, আমি জিজ্ঞেস করতেছিলাম যে, "মনির ভাই, পিএইচডি", তখন আমি মাস্টার্সে গেছি, "পিএইচডি কিভাবে আপনি প্রবলেমটা ধরতে পারেন বা কি করবেন সেটা কখন বুঝেন?" উনি বললেন যে কখনো উনাদের 3 বছর, অস্ট্রেলিয়াতে সাধারণত অস্ট্রেলিয়া, জাপান, ইংল্যান্ড সাধারণত 3 বছরের স্কলারশিপ দেয় পিএইচডির জন্য। তার মানে ধরে নেয় 3 বছরে সে পিএইচডি শেষ করবে। এবং এইজন্য অসম্ভব পরিশ্রমও করতে হয়। তাও অনেক সময় আরো বেশি লাগে। তো বলতেছি, এবং কোন কোর্স ওয়ার্ক সাধারণত নাই। 2 টা বা 3 টা কোর্স করতে হয় শুধু। তো অ
এখন উনি বললেন যে আতিক কখনো এরকম হয় 8 মাস 10 মাস 1 বছর 1.5 বছরও তোমার চলে যেতে পারে জাস্ট টু নো হোয়াট এক্স্যাক্টলি ইউ ওয়ান্ট টু ডু। উনি কিন্তু বলছেন পিএইচডির জন্য নাম্বার 1। নাম্বার 2 আমি বললাম তাহলে এতদিন হলে কিভাবে আপনি পরে সলভ করবেন? বলতেছে নো, যখন তুমি পিন পয়েন্ট হয়ে যাচ্ছ, ওই পিন পয়েন্ট হওয়ার কাছাকাছি যখন তুমি যত যাচ্ছ তত বেশি কিন্তু আমার প্রবলেম সলিউশনের পথগুলোও কিন্তু আমি পেয়ে যাচ্ছি বলেই কিন্তু আমি আসলে ওই ওই পয়েন্টে আমি মানে কাজ করতে পারতেছি। এম আই ক্লিয়ার টু ইউ? তো এই জন্য বলতেছি যে আপনার এটা মাথায় রাখতে হবে যে কতদিন ধরে আপনি কাজ করবেন তার রাফলি ধরেন যে 20-30% আপনি সময় দেন হচ্ছে ওটার পিছনে। নাম্বার 1। নাম্বার 2, কিভাবে আপনি লিমিট করবেন এটার জন্য আরেক স্ট্র্যাটেজি, এটা খুবই কঠিন, এটা আমি নিজেও পারি না। আমি প্রথমেই একটা বলেছিলাম যে আমার নিজের এই প্রবলেম আছে, খালি পড়ি আর পড়ি, কিন্তু কোথায় লিমিট করব তার সমাধান পাই না। আপনি গুগলে ইউটিউবে কিছু গাইডলাইন পেতে পারেন, আমার না, অন্য কেউ দিয়ে থাকতে পারে, কিন্তু আমি একটা সাজেশন দিতে পারি, সেটা হলো গিয়ে ফোকাস করুন যে কোন কাজটা করতে চাচ্ছেন। ওই কাজের এক্সাক্ট পেপার গুলো 2টা 3টা 4টা নেন, যেটা আপনার রিজনের মধ্যে পড়ে। ঠিক আছে? যেই মেথড খুবই, যেমন IEEE ট্রানজাকশন পামি খুবই হাই থট। আমি এখন পামির পেপার যদি পড়তে যাই, পড়ে আমি আমার একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টকে বা মাস্টার স্টুডেন্টকে বলি যে এইটার উপর বেস করে তুমি কাজ করো, এটা ইম্পসিবল হবে। কারণ একটা পামিতে পাবলিশ করার জন্য একজন রিসার্চার 4-5 বছর ধরে কাজ করে এবং করতে পারে, এবং সব রিসার্চারও পামিতে করতে পারে। আমার নিজেরই কোনো পামিতে নাই। খুবই দুঃখজনক। ঠিক আছে? তো এখন যেটা সেটা হলো গিয়ে যে তার মানে হচ্ছে যে আপনার ওই লেভেলে যেতে হবে যেই লেভেল থেকে আপনি শুরু করতে পারেন। আমরা যেরকম আয় বুঝে ব্যয় করি, আমাদেরও মাথায় রাখতে হবে যে আমি এখন যতটুকু জানি তার উপরে শুরু করি। শুরু করে নিজের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আসি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যখন পড়বো তখন অনেক ম্যাথমেটিক্স আমরা বুঝি না। এবং বুঝি না বলে আমরা 6 মাস, 1 বছর, 2 বছর চালায় যাব। নো, হোয়াট ইউ ক্যান ডু, স্টপ ডুইং রিসার্চ। ইউ ট্রাই টু লার্ন দ্য বেসিক ম্যাথমেটিক্স। যদি লিনিয়ার অ্যালজেব্রা দরকার পড়ে তাহলে সেগুলো ভালো মতো বুঝেন। স্ট্যাটিস্টিক্স যদি ভালো মতো জানা না থাকে সেগুলো বোঝার চেষ্টা করেন। কোন একটা মেথড যেটা বোঝা দরকার সেটার জন্য আপনি 10টা, 20টা, 30টা অনলাইনে সোর্স পড়েন। আমি আজকে একটা টপিকের জন্য আমি মোটামুটি 10টা ওয়েবসাইটের প্রত্যেকটা ইনফরমেশন আমি পড়েছি। যদিও এটা ছোট্ট প্রবলেম। আমি জানি যে আমার পরিচিত কাউকে জিজ্ঞেস করলে সে উত্তর বলে দিতে পারবে। আমি চিন্তা করে দেখলাম যে হোয়াই শুড আই? এটা যেহেতু একটা চিন্তার সাথে সম্পৃক্ত। সুতরাং আমি যদি 10টা ডোমেইন থেকে 10 রকম এক্সপ্লেনেশন থেকে মনোযোগ দিয়ে পড়ি এবং কাগজে কলমে ড্র করে লেখে করতে হবে। শুধু দেখলাম আর করলে হবে না। ওই জিনিসটা ইকুয়েশনটা কিভাবে আসতেছে ভেঙে যখন করবেন তখন দেখা যাবে ইউ উইল আন্ডারস্ট্যান্ড। এবং রিমেম্বার যে অনেক সময় জটিল জার্নাল গুলো বা কনফারেন্স গুলো পেপার গুলোতে ইকুয়েশন গুলো খুব পেঁচায় লেখে। ঠিক আছে? ধরেন যে আপনার 3 ডাইমেনশন আছে। ওরা কি করলো, একটা ওই যে মানে রিয়েল নাম্বার আর দিয়ে উপরে দিল n, n এর ভ্যালু হচ্ছে 3, এটার কোথাও লেখে নাই। ঠিক আছে? কিন্তু এটা আসলে কি RGB ইমেজ ফর এক্সাম্পল। এটাকে ওরা হয়তো অন্যভাবে লেখানোর চেষ্টা করতেছে। কিন্তু ওই নোমেনক্লেচার অথবা রাইটিং স্টাইল অথবা মনে করি ইকুয়েশন লেখার এগুলো আপনি যখন মনোযোগ দিয়ে পড়বেন বা কাগজে কলমে পড়বেন, ছবি আঁকবেন, তখন স্টেপ বাই স্টেপ ওভারকাম করতে পারবেন। কিন্তু হতাশা হওয়ার কিছু নেই, রিসার্চ এরকমই। এবং হোয়াট ইউ আর ডুইং ইজ ভেরি গুড। কিন্তু আপনার যদি টাইম থাকে যে 12 মাস, তাহলে আপনাকে সেইভাবে প্ল্যান করে করতে হবে যে মানে যাতে কাজটাও শুরু করতে পারেন আরকি। হুম? এবং স্কিলস অর্জন করা। কারণ নলেজের তো শেষ নাই। স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। কিন্তু স্টপ করা যাবে না। তা আমার মনে হয় যে আমি আপনাকে কিছু বলতে পারছি। এটা ডিফিকাল্ট। আমি নিজেও এটার সমাধান পাই না। কিন্তু এটা ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে একেকজন। কিন্তু হতাশ হয়ে স্টপ করা যাবে না। তা উইথ দ্যাট আমার মনে হয় যে আর কারো যদি কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি, অথবা আদারওয়াইজ আমি আরো কিছু প্রশ্ন নিতে পারি। টু রাইজ অন দ্য ফলোইং। আচ্ছা, এটা গেল। ওকে। ওকে, ওকে। আমার মনে হয় যে একজন প্রশ্ন করছে, এটাই মনে হয় লাস্ট। ওকে। আরেকজনের প্রশ্ন হচ্ছে যে আমার যদি স্টাডি গ্যাপ থাকে, আসলে রিসার্চের জন্য তো স্টাডি গ্যাপ না, নলেজের গ্যাপ আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ? তা আপনার, এবং আরেকটা বলি, এখানে কেউ থাকবেন যারা আন্ডার গ্রাজুয়েট শেষ করে ফেলেছেন। এখন কোথাও পড়াশোনা করতেছেন না। চাকরিও পাচ্ছেন না, চাকরি করারও চেষ্টা করতেছেন না। একটা অস্থিরতার মধ্যে কাজ করছেন। Why don't you try to learn something and do something? এই হচ্ছে পয়েন্ট। ঠিক আছে?
এবং চাকরির জন্য হলে চাকরির জন্য আপনি একবার শিখেন। এবং আপনাকে এতটুকু বলি যে আপনি যদি রবিতে এপ্লাই করেন চাকরির জন্য এবং সেখানে যদি দেখান যে হ্যাঁ আপনি নতুন কিছু ডেভেলপ করেছেন বা চিন্তা করেছেন, কিছু লিখতে পারেন, স্মার্টলি কিছু করতে পারেন, একটা পেপার লেখাও কিন্তু কম কথা না। যে আপনি মনে করেন যে ৪ থেকে ১০ পেজের IEEE টেমপ্লেট মানে তো ডাবল কলাম, সিঙ্গেল কলামে কনভার্ট করলে ৮-১০ পেজ হয়ে যায়। সুতরাং সেটা কিন্তু লেখা অত ইজি না, যে কখনো করে নাই। তা যখন আপনি করবেন তো ওখান থেকেও কেউ একজন জাজ করবে যে ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রাইট সামথিং, ফরমাল রাইটিং লেখার আপনার অ্যাবিলিটি আছে এবং সেটা যদি খুব সুন্দরভাবে আপনি লিখতে পারেন, ওইটা যদি জমা দেন, সে দেখে বুঝবে যে না আপনার একটা স্কিল আছে। কোনো স্কিল কিন্তু ফেলনা নয়। এবং আমি এতটুকু ফাইনাল ওয়ার্ড বলি যে এখানে আমরা যারা আছি, আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি, আমাদের ক্ষমতা অসীম, কিন্তু একদিনে অসীমের দিকে কেউ আগায় না। আমরা সিনিয়ররা যাদেরকে আপনারা দেখেছেন যে আমরা তেমন কিছু করতে পারি নাই, ব্যর্থ অনেকটাই বা অলমোস্ট বা 100%, আমাদের দেখে আপনাদের নেগেটিভ ধারণা করার দরকার নাই। আপনারা দেখেন যে আপনাদের যে স্কোপস গুলো আছে, যে অপরচুনিটিস গুলো আছে সেগুলো ব্যবহার করে আপ্রাণ চেষ্টা করুন, লেগে থাকুন এবং বন্ধুদের মধ্যে গ্রুপ করে ব্রেইনস্টর্মিং করুন এবং আপ্রাণ চেষ্টা করুন এবং দেখবেন যে আপনারা অসাধারণ অ্যাচিভ করতে পারবেন। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। সুতরাং আমরাও একদিনে আকাশ ছুঁতে পারবো না, কিন্তু আমাদের প্রত্যেকেরই সেই ক্ষমতা আছে অনেক দূর যাওয়ার। তো এইটাই বলে আমি মনে হয় আজকে এখানেই শেষ করি। অর্গানাইজার আপনাদেরকে ধন্যবাদ। আমি এখানে শেষ করেই আর কি রাখতে চাচ্ছি আর কি। সবাই ভালো থাকেন তাহলে। Thank আছে? you very much, sir. for থ্যাংক a ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। প্রথমে আতিকুর রহমান আহাদ স্যারকে অশেষ ধন্যবাদ। উনার ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদেরকে প্রায় 2 ঘন্টার বেশি সময় দিয়েছেন। স্যার আবারও থ্যাংক ইউ। আপনার চমৎকার এই আলোচনা থেকে আশা করছি আমাদের স্টুডেন্টরা অনেক উপকৃত হবে। আজকে হয়তো খুব বেশি স্টুডেন্ট আসলে জয়েন করতে পারে নাই। তো যারাই জয়েন করেছে আশা করছি তারা অনেক গাইডলাইন পাবে, অনেক মোটিভেশন পাবে রিসার্চ কিভাবে করতে হবে এটার ব্যাপারে। আর স্যার যেহেতু প্রথমেই বলেছেন যে রিসার্চ আসলে অনেক সময় নিয়ে বলতে হয়, এইসব ব্যাপার-স্যাপার খুঁটিনাটি বিষয় আছে আরকি। মাত্র 1 ঘন্টার সেশনে আসলে সবকিছু কভার করা যায় না। তো এটলিস্ট আশা করছি আমাদের স্টুডেন্টরা রিসার্চ শুরু করার ইন্সপিরেশনটা পাবে এখান থেকে এবং তারা ভবিষ্যতে আরো ভালো ভালো কাজ করবে। আর আমি হচ্ছে IEEE কম্পিউটার সোসাইটি লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনটা করার জন্য। এটার মাধ্যমে আসলে ওদের কার্যক্রম শুরু হলো আনুষ্ঠানিকভাবে। আমাদের স্টুডেন্টরা যারা আছো তোমরা এটাতে জয়েন করতে পারো। আশা করছি তোমরা অনেক কিছু শিখতে পারবে। আমাদের কোহিনুর স্যার আছেন, যেটা উনি খুবই অ্যাক্টিভ এসব ব্যাপারে। সো আশা করছি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তো এটা বলে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ঠিক Thank আছে, you. তাহলে আমিও গেলাম। সবাই ভালো থাকেন। জি, এই হচ্ছে। সবাই ভালো থ্যাংক ইউ থাকবেন। সো মাচ, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।